একজন মানুষ ড্রাউনিং হইল বা আমরা যেটাকে বলি যে ডুবে গেল, তো ডুবে গেলে এটা আমাদের ফরেন্সিক মেডিসিনের সাথে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কারণ হচ্ছে এই মানুষটা যে ডুবে গেছে, সে কি ডুবে মানে নিজে পড়ে যায় ডুবে মরছে, অর্থাৎ অ্যান্টিমর্টেম ড্রাউনিং হয়েছে, নাকি তারে অন্য কোনোভাবে মাইরা ফেলা হয়েছে এবং মাইরা ফেলানোর পরে তার পানিতে ফেলে দেওয়া হয়েছে, যেটাকে আমরা পোস্ট মর্টেম ড্রাউনিং বলি। তো অ্যান্টিমর্টেম ড্রাউনিং নাকি পোস্টমর্টেম ড্রাউনিং, এটা আমাদের মেডিকো লিগাল স্পেক্টে খুব ইম্পর্টেন্ট এটা আইডেন্টিফাই করা, এবং এটা আইডেন্টিফাই আমরা তখনই করতে পারবো যখন পোস্টমর্টেম ফাইন্ডিংস সম্পর্কে জানবো, যে কি কি পোস্টমর্টেম ফাইন্ডিংস আসলে ড্রাউনিং আমরা পাবো। খুব ইম্পর্টেন্ট কিছু ফাইন্ডিংস আছে যেগুলো স্পেসিফিক, মানে যেগুলো শুধুমাত্র আমরা ড্রাউনিংয়েই পাবো, আবার কিছু আছে নন স্পেসিফিক যেগুলো আমরা অন্যান্য ক্ষেত্রেও পাইতে পারি, বাট ড্রাউনিংও আমরা পাই। তো এরকম বেশ কিছু ফাইন্ডিংস আমরা অটোপসি ফাইন্ডিংয়ে দেখবো, এক্সটার্নাল কিছু ফাইন্ডিং, ইন্টারনাল কিছু ফাইন্ডিংস অটোপসিতে, পোস্টমর্টেমে, ঠিক আছে। আর তা বাদে আমাদের জানতে হবে যে ড্রাউনিং এর টাইপ আছে কত কত। ড্রাউনিং এর মধ্যে অনেকগুলো টাইপ আছে, আমরা এটাকে ভাগ করি হচ্ছে ওয়েট ড্রাউনিং, ড্রাই ড্রাউনিং, তারপরে আমরা আরও বেশ কিছু স্পেশালাইজড ড্রাউনিং আছে, যেমন সেকেন্ডারি ড্রাউনিং, নিয়ার ড্রাউনিং, বা যেটাকে হাইড্রোকিউশন বলা হয়। তারপরে হচ্ছে গিয়ে আমরা দেখবো যে টিপিক্যাল ড্রাউনিং, অ্যাটিপিক্যাল ড্রাউনিং, এরকম বিভিন্ন ভাগে আমরা আসলে ভাগ করে থাকি। তো আমরা একটু প্রসিড করব। তার আগে আমি একটু বলে আসি যে হোয়াট ইজ ড্রাউনিং। হুর একটা ডেফিনেশন কিন্তু আছে ড্রাউনিংয়ের, এটা আমরা একটু জাস্ট জানতে পারি। এই ডেফিনেশনটা হচ্ছে এরকম যে প্রসেস অফ রেসপিরেটরি ইম্পেয়ারমেন্ট ডিউ টু সাবমার্শন, সেটা হতে পারে কমপ্লিট অথবা ইনকমপ্লিট, অথবা ইমার্শন ইন দ্য ওয়াটার, ঠিক আছে। সো সাবমার্শন আর ইমার্শন ইন দ্য ওয়াটার। দেখো একজন মানুষ হচ্ছে পানির মধ্যে পড়ছে, পানির মধ্যে একজন মানুষ পড়ছে, এখন পড়লে তার একেবারে পুরা পানির মধ্যে যাইতে হবে ড্রাউনিং হইতে হলে, ব্যাপারটা এরকম না। যদি এমন হয় তার যে হেড আছে, হেডটা জাস্ট পানির নিচে আছে, হেডটা পানির নিচে বিভিন্ন ওয়েতেই থাকতে পারে, জাস্ট পানির নিচে হেডটা ঢুকানো হয়েছে, সে পুরা পানিতে একেবারে ডুবে যায়নি, তাহলে সেই কন্ডিশনটাকেও কিন্তু আমরা ড্রাউনিং বলতে পারি। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট যে কমপ্লিট ইমার্শন হইতে পারে, এরকম না, ইনকমপ্লিটও হইতে পারে। এরপর আসলে মেকানিজম অফ ড্রাউনিং, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, বা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা এই কারণে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমরা এখানে বেশ কিছু জিনিস একসাথে জানবো, ঠিক আছে, তাই খুব ভালো করে এই জিনিস লক্ষ্য করতে হবে। তবে তার আগে একটা কথা আমি বলে আসি, যেটা বলতেই হবে, যে আমাদের ড্রাউনিংয়ে যতগুলো ডেথ হয় তার বেশিরভাগই অ্যাক্সিডেন্টাল ডেথ। এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত, কারণ অনেকেই দেখা যায় যে আমি ধরলাম গাড়িতে চলাফেরা করতেছে, তো গাড়িটা হুট করে কি করছে, একটা পুকুরে পড়ে গেছে। সো গাড়িটা যখন পুকুরে পড়ে গেছে বা একটা নদীতে পড়ে গেছে, তখন গাড়ি সহ মানুষগুলো ওইটার মধ্যে পড়ে গেছে। বা একটা লঞ্চ নদী দিয়ে চলতেছে, সো লঞ্চের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে লোকগুলা পানিতে পড়ে গেছে। এখন যারা কান সুইম সাঁতার পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ তারা তো সাঁতার পারে না, সো তারা পানিতে ডুবে মরে যাওয়ার চান্সই বেশি। তো এই যে যে অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং, এটাই সাধারণত বেশি হয়, অ্যাক্সিডেন্টাল ডেথই বেশি হয়। তা বাদে আরো বিভিন্ন ধরনের ড্রাউনিং, যেমন হচ্ছে সুইসাইডাল ড্রাউনিং, হোমিসাইডাল ড্রাউনিং, এই কেসগুলো আছে, বাট এগুলো অতটা মানে একটু কম কমন। তারপরে আসো যে সাধারণত একটা পার্সন যখন পানিতে পড়লো, পানিতে ফল করলো, তখন হচ্ছে সাধারণত সে শুরুতে কি করে, সে হচ্ছে ব্রেথ হোল্ড করে রাখে, রাইট? কেন সে ব্রেথ হোল্ড করে রাখতেছে? কারণ তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে আমি পানির মধ্যে পড়ছি, এখন সে তো শুরুতে চাবে না যে আমার নাকের মধ্যে দিয়ে বা আমার মুখের মধ্যে দিয়ে পানি ঢুকুক, ইন্টার করুক, এটা সে চাবে না। সো এজন্য সে ব্রেথ হোল্ড করে রাখবে, সে শ্বাস প্রশ্বাস আমরা বলি এটা বন্ধ করে রাখবে, প্যানিকে থাকবে। এবং এর ফলে কি হবে, যখন সে অনেক বেশ কিছুদিন ধরে শ্বাস প্রশ্বাস বন্ধ করে রাখছে, এখন তার বডিতে তো এয়ার একটা হাঙ্গার হবে, কারণ বডিতে সবসময় একটা এয়ারের দরকার হয়, অক্সিজেন লাগবে। এখন অক্সিজেনের অভাবে তার বডিতে একটা এয়ার হাঙ্গার তৈরি হবে, একটা ক্ষুধা তৈরি হবে বাতাসের জন্য। তখন সে যতই মানে ব্রেথ হোল্ড করে রাখুক, এখন আর সে পারবে না। এখন অটোমেটিক্যালি বা ইনভলেন্টারি হচ্ছে ইন্সপিরেশন হবে, অর্থাৎ অক্সিজেন বডির মধ্যে ঢুকতে যাবে, এয়ার বডির মধ্যে ঢুকতে যাবে। এখন এয়ার বডির মধ্যে ঢুকতে চাইলে ইনভলেন্টারি অটোমেটিক্যালি এয়ার তো একা ঢুকবে না, এটার সাথে ওয়াটারও ঢুকবে, কারণ ওয়াটারই তো মিডিয়াম, সে তো ওয়াটারের মধ্যেই আছে ইমার্শন বা সাবমার্শন হয়ে। তো সাথে পানিও ঢুকতেছে, এবং এই যে যে ইনভলেন্টারি পানি ঢুকতেছে, এই পানি যদি এমন হয় যে অনেক দ্রুত ঢুকছে, র্যাপিডলি এন্ট্রি করছে ফ্যারিংসে বা ল্যারিংসে বা ওই রিজন দিয়ে ঢুকছে পানি, তো ঢোকার পরে যদি এমন হয় যে ভোকাল কর্ড স্পাজম হয়েছে, ভোকাল কর্ড স্পাজম হয়ে গেছে, এবং ভোকাল কর্ড যদি স্পাজম হয়, তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের যে ল্যারিংস, মানে গলার মধ্যে যে ল্যারিংস, তো এই ল্যারিংসের এই রিজনটাতে, ভোকাল কর্ড যে রিজনটা, এই জায়গাটা যদি স্পাজম হয়, তাহলে কি
পানিটা কিন্তু আর নিচের দিকে আসতেছে না, মানে রেসপিরেটরি ট্র্যাক্টের ভোকাল কর্ডের ওই জায়গায় যেই হচ্ছে গিয়ে পানিটা থেমে যাচ্ছে, বাট ভোকাল কর্ডের স্পাজমের কারণে পার্সনটা অ্যাসফিক্সিয়া হয়ে যায়, পার্সনটা মারা যায়। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই ড্রাউনিংটাকে আমরা বলি ড্রাই ড্রাউনিং। খুব ইম্পর্টেন্ট ড্রাই। কেন ড্রাই ড্রাউনিং বলি? ড্রাই মানে কি? শুকনা। অর্থাৎ পার্সনটা যদিও পানি ঢুকছে, বাট পানিটা এই ল্যারিংস বা আমাদের উপর, অর্থাৎ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এর যে রিজনটা, ওইটা একেবারে শেষ প্রান্ত ভোকাল কর্ডের রিজনটা, ওই পর্যন্ত এরা সীমাবদ্ধ। সো এই জন্য এরা কিন্তু লাঙে যেহেতু যায় নাই বা পানিটা নিচে এসে লাঙে পৌঁছাইতে পারে নাই, তাই লাংকে ভিজাইতে পারে নাই, তাই এটাকে আমরা বলি ড্রাই ড্রাউনিং। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে মেইনলি পার্সনটা ভোকাল কর্ড স্পাজম মানে চুপ সংকুচিত হওয়া, বা এই কারণে হচ্ছে পার্সনটা মারা যায়। এবং এখানে লাংসে কোনো মানে ওয়াটার এন্ট্রি হয় না। তারপরের কেসটাতে আসো, এখানে লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার এন্ট্রি করলো লাঙে, এক্ষেত্রে লাঙে এন্ট্রি করে ফেলছে ওয়াটার, এবং সাধারণত আমি ধরলাম যে 4 মিলিলিটার পার কেজি এরকম একটা অ্যামাউন্ট অফ ওয়াটার ঢুকছে। তাহলে ওয়াটার সাধারণত কি করবে? লাঙের যে অ্যালভিওলাইগুলো আছে সেই জায়গায় ঢুকবে। এই যে হচ্ছে একটা অ্যালভিওলাই, তো অ্যালভিওলাইয়ের মধ্যে পানি আসলো। তো পানি আসার পরে এই অ্যালভিওলাইকে কাভার করে হচ্ছে এখানে সারফেক্টেন্ট থাকে। সো এই সারফেক্টেন্টগুলো অ্যালভিওলাইকে লাইন করে থাকে। তো যখন পানি বেশি চলে আসে তখন এই সারফেক্টেন্টগুলো এখান থেকে ডিটাচ হয়ে যায়, সরে যায়। তো আমরা জানি সারফেক্টেন্টের কাজ হচ্ছে যে অ্যালভিওলাইটা যাতে চুপসে না যায়, সংকুচিত হয়ে একেবারে কলাপস হয়ে না যায়, কলাপসকে প্রিভেন্ট করা। তো যেহেতু সারফেক্টেন্টগুলোই সরে যাচ্ছে, কলাপসকে প্রিভেন্ট করতে পারবে না, অ্যালভিওলার কলাপস হবে বা লাং কলাপস করবে। তো এই যে অ্যালভিওলার কলাপস হচ্ছে, এবং এখানে ভেন্টিলেশন পারফিউশন রেশিও এর ক্ষেত্রেও ঝামেলা হয়, এবং আলটিমেটলি আমাদের সেরেব্রাল অ্যানোক্সিয়া হয়, অর্থাৎ আমাদের ব্রেইনে কমপ্লিট ল্যাক অফ অক্সিজেন হয়ে যায় এবং ডেথ হয়ে যাবে। এবং এটা ওয়েট ড্রাউনিং এরকম হয় যে ওয়েট ড্রাউনিংয়ের মধ্যে 4 ml পার কেজি, অর্থাৎ প্রতি কেজি বডি ওয়েটের জন্য আমি যদি 4 ml পানি মানে ঢুকতেছে, এরকম যদি হয়, এটা কম লেভেল একটা পানি, এটা যদি হয় তাহলে এইভাবে এটা হবে, মানে এটা শান্ত মডারেটলি এরকম টাইপের পানি ঢুকলো। 16 ml পার কেজি এরকম একটা বেশি অ্যামাউন্টের পানি যদি ঢোকে, তাহলে মেকানিজম কিন্তু ডিফার করে। এই ক্ষেত্রে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ড্রাউনিং আর একটা হচ্ছে সল্ট ওয়াটার ড্রাউনিং। সল্ট ওয়াটার বলতে সিতে যে ওয়াটারগুলো থাকে, সমুদ্রে যে ওয়াটারগুলো থাকে। ফ্রেশ ওয়াটার বলতে আমরা নর্মালি পুকুর, নদী বা এই সকল রিজনে যে ওয়াটারগুলো থাকে সেগুলোকে আমরা ফ্রেশ ওয়াটার বলতেছি। এখানে আমাদের বেশ কিছু বেসিক জিনিস জানা দরকার, যে ফ্রেশ ওয়াটারে সাধারণত এরা হাইপোটনিক ওয়াটার হয়। হাইপোটনিক বলতে এখানে যে লবণ কম থাকে, লবণের কনসেন্ট্রেশন, আমি ধরলাম NaCl, সো এগুলোর কনসেন্ট্রেশন কিন্তু কম থাকতেছে। সো যেহেতু কম থাকতেছে, তো এটাকে আমরা হাইপোটনিক ওয়াটার বলি। কিন্তু যেটা সল্ট ওয়াটার, এখানে NaCl ধরলাম খুব বেশি পরিমাণে থাকে, লবণ বেশি থাকে। সো এখন যে জিনিসটা জানতে হবে, যদি ফ্রেশ ওয়াটার ড্রাউনিং হয় এবং অনেক বেশি পরিমাণে পানি ঢুকছে এয়ারওয়ে দিয়ে, তাহলে যে ঘটনা ঘটবে, যে অ্যালভিওলার মধ্যে পানি আসলো, তো এই পানিগুলা হাইপোটনিক, এটা আমাদের মাথায় আছে। এই যে হচ্ছে ব্লাড বলতে পালমোনারি ক্যাপিলারিস, এই যে পালমোনারি ক্যাপিলারিস, তো এই পালমোনারি ক্যাপিলারিসের সাথে আমরা জানি অ্যালভিওলাসের এক্সচেঞ্জ হয়। তো এই টাইমটাতে অ্যালভিওলাসের যে ওয়াটারগুলো আছে, এগুলো যেহেতু হাইপোটনিক, এরা কম কনসেন্ট্রেশনের জায়গা থেকে কি করবে, বেশি কনসেন্ট্রেশনের জায়গায় যাইতে যাবে, এবং আলটিমেটলি এরা কি করবে, এখান থেকে এরা লিক হয়ে এরা কিন্তু ব্লাডের মধ্যে চলে যাবে, ফলে ব্লাডটা বেশি পাতলা করে দিবে। কারণ পানি যেহেতু ব্লাডে বেশি বেশি আসতেছে, সো পানিকে কি করবে, মানে ব্লাডকে কি করবে, পাতলা করে দিবে। সো এটাকে আমরা বলি হেমোডাইলিউশন। হেমো মানে ব্লাড, আর ডাইলিউশন মানে পাতলা করে দেওয়া। সো ব্লাডকে পাতলা করে দিতেছে। সো ব্লাডকে যখন পাতলা করে দিতেছে, তখন কি কি প্রবলেম হচ্ছে? এক তো এরা আরবিসির মধ্যেও ঢুকতেছে, অর্থাৎ যে এক্সট্রা মানে পাতলা ব্লাডটা, ওই পাতলা ব্লাডের পানি পানি জিনিসটা আরবিসির মধ্যে ঢুকে আরবিসিকে ফুলাই দিচ্ছে, এবং ফলে আরবিসি যখন বেশি ফুলে যাচ্ছে, আরবিসি রাপচার হয়ে যাচ্ছে, আরবিসির মধ্যে থেকে পটাশিয়াম রিলিজ হয়ে যায়। সো আরবিসিটা যখন ভেঙে যায়, অর্থাৎ এই যে আরবিসি এটা ফুলে গেল, এটার মধ্যে বেশি বেশি পানি ঢুকলো এবং আরবিসিটা এক পর্যায়ে রাপচার হয়ে যায়, ফেটে যায়। সো যখন ফেটে যায়, তখন এর মধ্যে থেকে পটাশিয়াম লিকেজ হয়। আর পটাশিয়াম যদি লিকেজ হয়, তাহলে ব্লাডের মধ্যে পটাশিয়াম চলে আসলো, তাহলে হাইপার ক্যালিমিয়া হয়। এবং এই হাইপার ক্যালিমিয়া জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন আসো, তা বাদে যেহেতু হেমোডাইলিউশন হয়েছে, ব্লাডের ভলিউম বেড়ে গেছে। ভলিউম কেন বেড়ে গেছে? কারণ ব্লাডটা বেশি পানি পানি হয়ে গেছে। আলটিমেটলি আমরা যদি ভলিউম মেজার করি, তাহলে তো দেখবো বেশি বেশি ভলিউম হয়ে গেছে ব্লাডের। এবং বেশি ভলিউম যখন হইলো, তখন কি হলো দেখো, রাইট হার্টে বেশি ব্লাড আসতেছে, কার্ডিয়াক ওভারলোড হয়ে গেছে। এবং কার্ডিয়াক ওভারলোড যখন হয়েছে, তখন মনে রাখবা ভেন্টিকুলার ফিব্রিলেশন হয়। এই এক ধরনের অ্যারিথমিয়া, এটাকে আমরা বলি, যে অনেক বেশি হার্ট রেট বেড়ে যাচ্ছে বা ফিব্রিলেশন হচ্ছে, বেশি বেশি পাম্প করতে হচ্ছে, এবং আলটিমেটলি ভেন্টিকুলার ফিব্রিলেশন হয়ে পার্সনটা মারা যায়।
অপরদিকে দেখো সল্ট ওয়াটারটা যেহেতু হাইপারটনিক থাকে, এখানে NaCl এর কনসেন্ট্রেশনটা বেশি থাকে, ফলে এখানে অ্যালভিওলাইতে যখন পানিটা আসলো, এরা কি করবে দেখো, এই জায়গায় পালমোনারি ক্যাপিলারি আছে, দ্যাটস ফাইন, বাট এখানে উল্টা ঘটনা ঘটে। সাধারণত কম কনসেন্ট্রেশনের জায়গা থেকে বেশি কনসেন্ট্রেশনের জায়গায় যায়। কনসেন্ট্রেশন যেহেতু এখানে কম, তাই এখান থেকে এখানে যাবে। তো এখান থেকে এখানে যেহেতু যাবে, তাই কিন্তু মানে পানিটা, আমি পানির কথা বলতেছি, পানি জাতীয় পদার্থ লিকেজ সাধারণত কম কনসেন্ট্রেশনের জায়গা থেকে বেশি কনসেন্ট্রেশনের জায়গায় পানির মুভটা হয়। সো যখন এটা হইলো, তখন কিন্তু তখন হচ্ছে অ্যালভিওলাইতে বেশি বেশি পানি চলে আসলো, এবং এরপর এই কারণে দেখা যেতে পারে যে লাঙে বেশি বেশি পানি আসতেছে, এখানে পালমোনারি ইডিমা হইতে পারে, পালমোনারি ইডিমা হইতে পারে। সো দেখো পালমোনারি ইডিমা হবে এবং আলটিমেটলি রেসপিরেটরি ফেলিওর হইতে পারে। এবং যেহেতু আমার ব্লাড ভেসেল থেকে ব্লাড এখানে চলে যাচ্ছে, তাই আলটিমেটলি ব্লাড ভেসেলের মধ্যে কিন্তু ভলিউম কমে গেল ব্লাডের, ফলে হাইপোভলিউমিয়া হবে। এবং হাইপোভলিউমিয়া যদি হয়, হার্টে ব্লাড পাম্প করার জন্য বা সিস্টোল করার জন্য, হার্টের কন্ট্রাকশন করার জন্য বেশি ব্লাড নাই, ফলে অ্যাসিস্টল হবে। অ্যাসিস্টল হয়ে কিন্তু পার্সেন্টের ডেথ হইতে পারে। এবং আরেকটা জিনিস দেখো, যেহেতু ব্লাড ভলিউম কম, তাই কি আলটিমেটলি ব্লাডটা বেশি ঘন হয়ে গেছে, হেমো কনসেন্ট্রেশন হবে। এবং হেমো কনসেন্ট্রেশন যদি হয়, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে সোডিয়াম বেড়ে যাবে, ক্লোরাইড বেড়ে যাবে, ম্যাগনেসিয়াম বেড়ে যাবে, হিমোগ্লোবিন টা হচ্ছে হিমোগ্লোবিনও বেড়ে যাবে। ঠিক আছে, যদি বেশি কনসেন্ট্রেটেড থাকে, আমরা বলি কি থাকে, আরবিসিগুলো অনেক চুপসে থাকে, চুপসে যায়, সিনক্রেজ করে যায়। হ্যাঁ, সো এরকম এরকম একটা অবস্থা কিন্তু আমরা দেখি, যেটা আলটিমেটলি পার্সনটাকে কিন্তু ডেথের দিকেই নিয়ে যায়, পার্সনটার অবস্থা খারাপ হয়ে যায়। আমরা সল্ট ওয়াটারের ক্ষেত্রে কি হয়, তারপর হচ্ছে ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে কি হয়, এই জিনিসগুলো দেখলাম। এরপর আসলে হাইড্রোকিউশন বা ইমার্শন সিনড্রোম নামে একটা টার্ম আছে। এক্ষেত্রে যেটা হয় যে পার্সনটা যখন অনেক ঠান্ডা পানিতে পড়ে, পার্সনের বডি টেম্পারেচার থেকে 5 ডিগ্রি বিলো এমন টেম্পারেচারে যদি পড়ে, তাহলে দেখা যায় যে পার্সনটা অনেক বেশি মানে ইমোশনাল স্টেটে চলে যায়, অনেক বেশি মানে হুট করে ঠান্ডা পানিতে পড়ার কারণে অনেক বেশি অ্যাংশিয়াস ইমোশনাল স্টেটে চলে যায়। এবং যদি পানিটা কানের মধ্যে ঢোকে, ইয়ার ড্রামের মধ্যে ঢোকে, এবং যদি এপিগ্যাস্ট্রিয়াম যে রিজনটা আছে পার্সনটার পেটের, ওই জায়গায় অনেক বেশি ইম্প্যাক্ট লাগে ঠান্ডা পানিতে। তা বাদে হচ্ছে যদি পানির মধ্যে ফিট বা পা যদি ফার্স্টে পড়ে, যেটাকে আমরা ডাক ড্রাইভিং বলি, ডাকের মতো, ডাক যখন পানির নিচে ডাইভ করে, পানির নিচে ডুব দেয়, তখন অ্যাকচুয়ালি ফিটটা হচ্ছে ফার্স্টে মানে ওয়াটারের সাথে সংস্পর্শে লাগতেছে, এর ফলে যেটা হয় ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন হবে। আর আমরা কি জানি ভ্যাগাস নার্ভ কি করে, ভ্যাগাস নার্ভ যদি স্টিমুলেটেড হয়, তাহলে হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া হয় বেশি বেশি। ভ্যাগাস নার্ভ যদি স্টিমুলেটেড হয়, তাহলে ব্র্যাডিকার্ডিয়া হয়, ব্র্যাডিকার্ডিয়া। তো ব্র্যাডিকার্ডিয়া যদি হয়, সাধারণত ভ্যাগাস নার্ভ কিভাবে স্টিমুলেটেড হয়, ইনহিবিটরি স্টিমুলেশন, ইনহিবিটরি রেসপন্স আমরা বলি, অর্থাৎ এক্ষেত্রে একটা ভ্যাগাস নার্ভ স্টিমুলেশনের মাধ্যমে সাধারণত ব্র্যাডিকার্ডিয়া হয়, টেকিকার্ডিয়া না, ব্র্যাডিকার্ডিয়া। এবং ব্র্যাডিকার্ডিয়া যখন হয়, তখন আলটিমেটলি হার্ট রেট একেবারে কমে যাচ্ছে এবং কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে হুট করে, যে হার্টটা পাম্প করাই বন্ধ করে দিল। সেকেন্ডারি ড্রাউনিং, পোস্ট ইমার্শন সিনড্রোম, বা যেটার আরেকটা নাম নেয়ার ড্রাউনিং, তিনটা নামই মনে রাখতে হবে, কারণ যে কোনো একটা দিয়ে কোশ্চেন করতে পারে। তো এটার মানে হচ্ছে পার্সনটা ধরলাম পানিতে ডুবে গেছে, পানিতে ডুবে গেছে, ডুবে যাওয়ার পরে পার্সনটাকে উদ্ধার করা হয়েছে, মরে যাওয়ার আগেই উদ্ধার করা হয়েছে। তো উদ্ধার করা হইলেও পার্সনটার লাঙের মধ্যে তো পানি ঢুকছে, এখন তার কিছু কমপ্লিকেশন হবে। তো কি কি হইতে পারে, হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি, HIE তার হইতে পারে। তা বাদেও মেটাবলিক অ্যাসিডোসিস, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তারপর হচ্ছে লাঙের মধ্যে দেখা গেল পানি যায় নিউমোনিয়া বা ইনফেকশন করতেছে, লাঙে ইনফেকশন করতেছে, সো অ্যাসপিরেশন নিউমোনিয়া করতে পারে। হচ্ছে যে ড্রাউনিং এ আমরা কি কি ফাইন্ডিংস পাবো, এই জিনিসটা খুবই খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা এই কারণে ইম্পর্টেন্ট কারণ এটার মাধ্যমে আমরা এক্সক্লুড করতে পারি যেটা অ্যান্টিমর্টেম নাকি পোস্টমর্টেম, এইভাবে আসলে। যদি গরমকাল হয়, তাহলে সাধারণত বডি একদিনের মতো ভাসে, আর যদি শীতকাল হয়, তাহলে 2 থেকে 3 দিনের মতো ভাসে। আমরা ফিজিক্যাল কিছু ফাইন্ডিংসের কথা বলবো, যে স্পেশালি মনে রাখবা যে পার্সনটা যখন আসলে পানির মধ্যে পড়তেছে, তখন কি হয়, তখন তার সে চায় সব কিছু যা আছে আশেপাশে, সেটা হোক কোনো গ্রাস, ঘাস বা যে কোনো কিছু, পানির মধ্যে যা পাবে তাই এইভাবে আঁকড়ে ধরতে চাবে। তো এই যে হাত দিয়ে দেখো, এই যে হাত দিয়ে আঁকড়ে ধরে আছে, এবং আমি যখন পার্সনটাকে মরা অবস্থায় উদ্ধার করবো, দেখবো সেরকম কিছু আঁকড়ে আছে, এটা ইন্ডিকেট করে যে পার্সনটা হয়তোবা জীবিত ছিল কিন্তু পানির মধ্যে ডুবে মরছে, সেটাকে আমরা বলি অ্যান্টিমর্টেম, অ্যান্টিমর্টেম ড্রাউনিং। সো কিছু আঁকড়ে থাকবে, ক্যাটাবারিক স্পাজম থাকবে, ঠিক আছে। এবং পাশাপাশি সেকেন্ড যে পয়েন্টটা, ফ্রথ থাকবে, সাধারণত নাকের ছিদ্র বা মুখ দিয়ে হচ্ছে এরকম ফ্রথ বা ফেনা ফেনা বের হবে, এই যে নাকের ছিদ্রতে আমরা ফেনা ফেনা দেখতেছি। এবং এই ফেনার একটা প্রপার্টি আছে যেটা ভালো করে মনে রাখা লাগবে, যেটা ফাইন হবে, টিনাশিয়াস বা মিউকয়েড হবে, মিউকয়েড, এবং এরা কোপিয়াস হবে, অনেক বেশি পরিমাণে পড়বে এবং পারসিস্টেন্ট, অর্থাৎ পড়তেই থাকবে। মানে আমি যদি ফেনাটা মুছেও দিই, আমি যদি এখানে বুকে একটা চাপ দিই, প্রেস করি, তাহলে দেখবো পার্সনটার আবার ফেনা বেরোচ্ছে। সো পারসিস্টেন্ট, ফেনা বেরোতেই থাকবে। কারণ আলটিমেটলি এটার মেকানিজমটা কি দেখো, আমরা জানি ওয়াটার ঢুকলো রেসপিরেটরি এয়ারওয়ে দিয়ে, ফলে এয়ারওয়েতে ইরিটেশন হবে এবং
সেখানে পার্সনটা স্ট্রাগল করতে থাকবে এবং এই স্ট্রাগলের কারণে ওইখানে অনেক ওই ওয়াটারটা হচ্ছে এখানে মিক্স, যে মিউকাস থাকবে বা ওখানে যে এয়ার থাকবে এবং ইভেন সারফেক্টেন্ট এদের সাথে মিক্স হবে, তখন সেই ঘটনাটাকে আমি বলি চার্নিং। সো চার্নিং হবে এখানে, এবং চার্নিংয়ের কারণে মিউকাস প্রোডাকশন তো অনেক বাড়তেছে এবং চার্নিংয়ের ফলে ফ্রথ প্রোডাকশন হয়, ফেনা প্রোডাকশন হয়, এবং এই ফেনাটা সাজেস্ট করে যে হচ্ছে অ্যান্টিমর্টেম ড্রাউনিং হয়েছে, মানে পার্সনটা স্ট্রাগল করছিল। তার মানে কি পার্সনটা ডুবে মরছে এবং ডুবে মরার সময় অনেক বেশি স্ট্রাগল করছিল, এটা ইন্ডিকেট করে। কারণ সাধারণত পার্সন যদি স্ট্রাগল করে না মরে, দেখা গেছে তার মাইরা পরে পানিতে ফেলে দিয়ে গেছে এবং সে পানিতে ডুবে আছে, তো সেই টাইমে কিন্তু এরকম ফ্রথ সাধারণত প্রোডাকশন হয় না, ড্রাই ড্রাউনিং হয়। তো তাদের ক্ষেত্রে আমরা জানে আসছি যে লাঙে পানি যায় না, ফলে ফ্রথ ভালো প্রোডাকশন হবে না বললেই চলে, একেবারে কম প্রোডাকশন হইলেও খুবই কম হবে। এবং ড্রাই ডাউনিংয়ে সাধারণত ল্যারিঞ্জাল স্পাজমের কারণে মানুষটা মারা যায়। সো পানি তো নিচের দিকে আসে না। হাইড্রোকিউশন মানে মানুষটা যদি অনেক বেশি ঠান্ডা ওয়াটারে পড়ে, তাহলে ঠান্ডা ওয়াটারে পড়লেও এরকম হবে না, এবং পার্সেন্টটা যদি অজ্ঞান থাকে, আনকনসিয়াস অবস্থায় সে তো স্ট্রাগল করবে না তেমন একটা, ফলে হচ্ছে রেসপিরেটরি স্ট্রাগল যেহেতু থাকবে না, ফ্রথ প্রোডাকশন হবে না। প্রথম তো এই দুইটা ছিল স্পেসিফিক ফাইন্ডিংস, অর্থাৎ এই দুইটা পাইছি মানে আমি বলতে পারি মোটামুটি যে পার্সনটা হয়তো বা ডুবে মরছে, অ্যান্টিমর্টেম ড্রাউনিং ছিল। তবে কিছু নন স্পেসিফিক ফাইন্ডিংস আছে, হ্যাঁ, এগুলো অ্যান্টিমর্টেমও পাওয়া যেতে পারে, পোস্টমর্টেমও পাওয়া যেতে পারে, বাট পাওয়া যাইতে পারে। যেমন হচ্ছে কিউটি স্যান্সেরিনা বা গুশলেস, এটা বলতে বোঝানো হয়েছে আমাদের যে এই যে স্কিন, অনেক সময় আমরা বলি না আমাদের মানে গায়ের লোম দাঁড়াই গেছে, তো এই যে গায়ের লোম দাঁড়াই যাওয়া ইরেক্টর পাইলি মাসেলের কন্ট্রাকশনের কারণে, এটাকে আমরা বলি হচ্ছে কিউটি স্যান্সেরিনা। সাধারণত রাইগর মর্টিস যাদের হয়, রাইগর মর্টিস যদি হচ্ছে কি ইরেক্টর পাইলি মাসেলের হয়, তখনও কিন্তু এটা এরকম হইতে পারে, ঠিক আছে। বাট কিউটি স্যান্সেরিনা কিন্তু আমরা হচ্ছে গিয়ে ড্রাউনিংও পাইতে পারি, বাট নর্মাল যে পোস্টমর্টেম রাইগর মর্টিস হয় যে কোনো ডেতেই ওই সময়ও পাওয়া যাইতে পারে। সো এটা স্পেসিফিক না, বাট আমরা ড্রাউনিংয়ে কিউটি স্যান্সেরিনা পাইতে পারি। তারপর হচ্ছে ওয়াশার ওম্যান্স হ্যান্ড, ঠিক আছে। এটা সাধারণত স্কিন, হ্যান্ড বা পামের যে স্কিন থাকে সেটা হচ্ছে মানে ম্যাসারেশন অফ দ্য স্কিনের কারণে এরকম হয়। এই ক্ষেত্রে যেটা হয় যে মানে আমাদের যে স্কিনের মধ্যে স্কিনের যে লেয়ার, এগুলোর মধ্যে পানি ঢুকে যাচ্ছে, পানি ইমবাইবেশন হচ্ছে। আমরা ইমবাইবেশন পড়ছি না বিজ্ঞান বইতে ছোটোবেলায়। সো ওই ইমবাইবেশন হয়ে যাচ্ছে, পানিটার মধ্যে ঢুকে যাচ্ছে, এবং যখন পানি ঢুকে যাচ্ছে তখন বেশ বেশ কিছু চেঞ্জ হয়। যেমন এই যে চেঞ্জটা দেখো, এই যে, হ্যাঁ। সো এখানে দেখো এই যে রিঙ্কেল হয়ে গেছে সাধারণত 3 থেকে 4 ঘন্টার মধ্যে, ঠিক আছে। ইমার্শন, একজন মানুষ ডুবে যাওয়ার 3 থেকে 4 ঘন্টার মধ্যে দেখা যায় রিঙ্কলিং হয়, ভাঁজ হয়ে যায়। তারপর যে কিউটিকলগুলো উঠে যায় 12 ঘন্টার মধ্যে স্কিনের, এবং তারপরে ব্লিচিং হয়ে যায়, একটু সাদা হয়ে যায় তারপর হচ্ছে মানে 12 ঘন্টার মধ্যে। তারপর হচ্ছে সোডেনিং, এখানে সোডেনিং হবে টার্মটা, সোডেনিং হয়ে যায় 24 ঘন্টার মধ্যে। সোডেনিং মানে হচ্ছে মনে হয় যে একেবারে কি বলে সিদ্ধ হয়ে গেছে, মানে এরকম টাইপের একটা বিষয়। এবং সাধারণত ফার্স্টে ফিঙ্গারকে এফেক্ট করে, তারপরে পামকে এফেক্ট করে, তারপর হচ্ছে ব্যাক অফ দ্য হ্যান্ডকে এফেক্ট করে, তারপর সোলকে এফেক্ট করে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে মেনলি প্রোগ্রেশনটা হয়। এবং এটা সাধারণত যারা গরম পানিতে পড়ে তাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয় কোল্ড ওয়াটারের থেকে, এবং গরম পানিতে পড়লে এটা হচ্ছে মেনলি বোঝা যায়। তো এতক্ষণ হচ্ছে আমরা এক্সটার্নাল ফাইন্ডিংসের কথা বললাম, এখন আমরা একটু ইন্টারনাল ফাইন্ডিংসের দিকে লক্ষ্য করবো। ইন্টারনাল ফাইন্ডিংস অর্থাৎ আমি যদি পার্সনটাকে কাটার পরে ভিতরে কি দেখবো, লাংস যদি আমি দেখি, লাংসের ফাইন্ডিংসটা ইম্পর্টেন্ট, কারণ এখানে লাংটা ভলিউমিনাস হবে, অনেক মোটা তাজা হবে, ক্রিপিটেশন পাওয়া যেতে পারে, এবং ব্যালুনিং হবে, অনেক ফুলে যাবে, ঠিক আছে। আমরা যদি স্টারনামটা খুলি তাহলে দেখবো যে এটা ব্যালুনের মতো ফুলে আছে, এবং এখানে লাংয়ের মধ্যে মার্ড পার্টিকেলসও কিন্তু পাওয়া যেতে পারে, যেহেতু সে এইটা ইনহ্যালেশন করবে, এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন আমাদের বেশ কিছু জিনিস একটু জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা যারা কনসাস, অর্থাৎ যারা হচ্ছে মানে সুস্থ ছিল, ঠিকঠাক ছিল, এবং মানে ঘুমাই ছিল না, নিরিবিলি ছিল, আনকনসিয়াস ছিল না, তাদের ক্ষেত্রে তারা যদি ডুবে যায় তাহলে পল্ট অফ হেমোরেজ নামে একটা হেমোরেজ পাওয়া যায়। সো পার্সনটা যখন অনেক বেশি রেসপিরেটরি স্ট্রাগল হয়, অনেক বেশি মানে স্ট্রাগল করতে থাকে বাঁচার জন্য, তো তখন দেখা যায় তার যে লোয়ার লোব বা সাবপ্লুরাল এরিয়া, সেই জায়গায় হচ্ছে অ্যালভিউলার ওয়ালগুলো রাপচার হয়, বা ওই জায়গায় যে ক্যাপিলারিগুলো থাকে ওইগুলো রাপচার হয়। কেন? কারণ সে অনেক বেশি স্ট্রাগল করতেছে, এবং এই কারণে আমি পার্সনটাতে এরকম কিছু প্যাল্ট অফ হেমোরেজ পাই। এই যে প্যাল্ট অফ হেমোরেজ সাধারণত লোয়ার লোবের ওই জায়গা দিয়ে এরকম কিছু প্যাল্ট অফ হেমোরেজ পাওয়া যায়। এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ড্রাউনিংয়ের ক্ষেত্রে এটা পাবা তুমি। আচ্ছা, তারপরে হচ্ছে ইমফাইসিমাটাস বুলা, তারপর হচ্ছে ইমফাইসিমা অ্যাকুয়েসাম, এগুলো পাওয়া যেতে পারে। পল্ট অফ হেমোরেজ প্লাস ইমফাইসিমাটাস বুলা, এই দুটো একসাথে যখন থাকতেছে তখন আমরা সেটাকে বলতেছি ইমফাইসিমা অ্যাকুয়াসাম। মানে ইমফাইসিমাটাস বুলা হচ্ছে যখন পার্সনটা অ্যাকোয়াটিক কন্ডিশন বা পানির মধ্যে ডুবতেছে। তবে মনে রাখবা, যারা হচ্ছে এখানে ইডিমা অ্যাকুয়েসাম নামে একটা টার্ম আছে, ইডিমা অ্যাকুয়েসাম, এদের ক্ষেত্রে যারা স্পেশালি ধরো আনকনসিয়াস অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে আনকনসিয়াস মানে জ্ঞান নাই বলতে চোখ বুজে আছে, হুশ নাই, তাদের ক্ষেত্রে দেখা যায় যে লাংটা ইডিমাটাস হবে, বাট কোনো শ্রোদিং তেমন পাওয়া যাবে না। আর পোস্টমর্টেম ড্রাউনিং যদি হয় তাহলে এক্ষেত্রে যেটা হবে যে
পার্সনটা হাইড্রোস্ট্যাটিক লাং থাকবে। হাইড্রোস্ট্যাটিক লাং থাকবে অর্থাৎ এখানে আমি এই যে এরকম কোনো হেমোরেজ, বুলা এরকম কিছু পাবো না। জাস্ট তার লাঙের মধ্যে আমি দেখবো যে পানি ঢুকে আছে, হ্যাঁ, লাঙের মধ্যে পানি ঢুকে আছে, দ্যাটস ইট পোস্টমর্টেম ড্রাউনিংয়ে। আমি যদি স্টোমাক বা ইন্টেস্টাইন এই সকল জায়গায় যদি ওয়াটার পাই, তাহলে সেটা অ্যান্টিমর্টেম ড্রাউনিংকে সাধারণত ইন্ডিকেট করে। যে পার্সনটা অ্যান্টিমর্টেম ড্রাউনিং মানে কি এটা বুঝতে হবে তোমার। এটা মানে হচ্ছে পার্সনটা যখন পানিতে ডুবছে তার আগে জীবিত ছিল, হয়তো বা সে পানিতে ডুবেই মরছে, ঠিক আছে। আর পোস্টমর্টেম ড্রাউনিং মানে হচ্ছে পার্সনটা মারা গেছে আগেই অন্য কোনো কারণে, অন্য কোনোভাবে, তারপরে তাকে পানিতে ডুবানো হয়েছে, ঠিক আছে। সাধারণত হোমিসাইড করলে তার পানিতে ফেলে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ওইটা হচ্ছে পোস্টমর্টেম ড্রাউনিং। যদি পানি সাইনাসের মধ্যে ঢোকে সেটাকে আমরা একটা সাইন বলি, শিবিস নিকভ সাইন। তারপর হচ্ছে মিডল এয়ারে পানি ঢুকলে ইউনোস সাইন। এরকম বেশ কিছু সাইন আছে, এটা ইম্পর্টেন্ট না, বাট জাস্ট জেনে রাখো যে এর মধ্যে পানি ঢুকতে পারে। আর মিডল এয়ার হেমোরেজও পাওয়া যেতে পারে। তো এটা সাধারণত নন স্পেসিফিক, কারণ মিডল এয়ার হেমোরেজ অনেক কারণেই পাওয়া যায়। ড্রাউনিং এর জন্য আমরা কিছু টেস্ট করি, একটা হচ্ছে ডায়াটম টেস্ট, আরেকটা হচ্ছে গেটলার টেস্ট। সো এই দুটো টেস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মনে রাখবা যে ডায়াটম জিনিসটা হচ্ছে একটা ইউনিসেলুলার, অর্থাৎ এক কোষী একটা অ্যালজি, শৈবাল টাইপের। তো এরা হচ্ছে ওয়াটারে প্রেজেন্ট থাকে, মোটামুটি সব ওয়াটারেই প্রেজেন্ট থাকে, সেটা যে ওয়াটারই হোক, কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, বা কোনো জায়গায় বিভিন্ন ধরনের সাইজ, বিভিন্ন জায়গায় শেপ, এই টাইপের থাকে, সাইজ শেপে ভ্যারি করে, বাট এরা কিন্তু ওয়াটারে অলমোস্ট সব জায়গায় প্রেজেন্ট থাকে। এবং আমরা এদেরকে মাইক্রোস্কোপের সহযোগিতায় দেখতে পারি। তো এবং সহযোগিতা যদি আমরা দেখি এদের বাহিরে একটা সিলিকা কোট থাকে আউটার ওয়ালে। তো এটা মনে রাখবা, এরা আমি যত হিট দেই বা অ্যাসিড দেই বা হচ্ছে পাট্রিফেকশন বা পচে যাক না কেন, এদের পাওয়াই যাবে। সেই জন্য একটা পাট্রিফাইড বডি, যেখানে পচে গেছে একটা বডি, সেই বডিতেও তুমি কিন্তু পার্সেন্টার বডিতে তুমি ডায়াটম আইডেন্টিফাই করতে পারো, যদি তার মধ্যে ডায়াটম যায় থাকে, বা যে পানিতে ডায়াটম আছে সেই পানি যখন সে খাইছে বা পানি তার মধ্যে গেছে। সো একজন অ্যান্টিমর্টেম যে ড্রাউনিং, সে তো অবশ্যই ওইখানে পানি তার মধ্যে ঢুকছে, সো ওয়াটার তো থাকবে। সো পার্সনটার ওয়াটার তো লাঙে গেল, হ্যাঁ, আমি বললাম লাঙে গেল। আমরা সাধারণত ওয়েট ড্রাউনিং নিয়ে কথা বলি, মনে রাখবো আমরা ওয়েট ড্রাউনিং নিয়ে বেশি কথা বলি, কারণ এটা হচ্ছে টিপিক্যাল ড্রাউনিং। আমরা যত ফাইন্ডিংসের কথা বলতেছি এগুলো ওয়েট ড্রাউনিংয়ে পাওয়া যাবে। ড্রাই ড্রাউনিং যেটা, এটা কিন্তু একটা অ্যাটিপিক্যাল ড্রাউনিং, ঠিক আছে। ড্রাই ড্রাউনিং বলো, হাইড্রোকুশন বলো, যে সকল জায়গায় আমি বলছিলাম যে ফ্রথ পাওয়া যায় না, সো ওইগুলো হচ্ছে সাধারণত অ্যাটিপিক্যাল ড্রাউনিং। এবং লাঙে যখন আসলো ওয়াটার, এবং ওই ওয়াটারের সাথে ডায়াটমও আছে, এবং ওই ডায়াটমগুলা খুবই ছোট ছোট থাকে। এগুলো কি করে, অ্যালভিওলাই ক্লোজ করে, অর্থাৎ ধরো এই যে অ্যালভিওলাই, এই অ্যালভিওলাইতে পানির সাথে এখানে ডায়াটম আছে। তো এগুলো কি করবে, এগুলো হচ্ছে এই যে পালমোনারি ক্যাপিলারিতে চলে আসলো। সো এখানে যে পালমোনারি ক্যাপিলারিটা আছে, এই ক্যাপিলারির মধ্যে হচ্ছে এখানে ব্লাডের মধ্যে ডায়াটম চলে আসলো এখান থেকে। তো ডায়াটম যখন চলে আসলো, এটা সার্কুলেশনের মাধ্যমে বডির বিভিন্ন জায়গায়, বিভিন্ন অর্গানে পাওয়া যায়, স্পেশালি বোন ব্যারো, তারপর হচ্ছে ব্রেইন, স্প্লিন, এই সকল জায়গায় এদের পাওয়া যায়। সো কারণ কি, হার্টে যাবে, সার্কুলেশনের মাধ্যমে হার্টে গেল, এবং হার্ট থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাইড হবে বোন ব্যারো, বিভিন্ন বোর্ডের বোন ব্যারো, যেমন ফিভার বা আদার বোর্ডের বোন ব্যারো, বা হচ্ছে গিয়ে ব্রেইনে যাবে, স্প্লিনে যাবে, বিভিন্ন জায়গায় বডিতে ছড়াই যাবে, বিভিন্ন ভিসেরাতে ছড়াই যাবে। এবং আমরা যদি এগুলো আইডেন্টিফাই করি মাইক্রোস্কোপে, আমরা এগুলো দেখতে পারবো। তো এটা কিন্তু ভালো একটা ইন্ডিকেশন যে এটা হচ্ছে অ্যান্টিমর্টেম ড্রাউনিংকে ইন্ডিকেট করে। একটা পার্সনের বডিতে আমার মাইক্রোস্কোপে ডায়াটম দেখলাম, এবং পাশাপাশি আমি যেখান থেকে পার্সনের বডিটা উদ্ধার করছি সেখানেও ডায়াটম, স্পেসিমেন ওয়াটার স্যাম্পল থেকে আমি দেখলাম ডায়াটম আছে কিনা। সো এইভাবে আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারি। গেটলার টেস্ট একটা টেস্ট আছে, এটা সাধারণত দেখা যায় যে পার্সনটার ক্লোরাইড কনসেন্ট্রেশন আমরা মাপি কোথায়, আনসার হচ্ছে ব্লাড অফ দ্য রাইট সাইড এবং ব্লাড অফ দ্য লেফট সাইড, অর্থাৎ হার্টের যে দুইটা চেম্বার থাকে, রাইট চেম্বার, লেফট চেম্বার, ওই জায়গায় সাধারণত ক্লোরাইড কনসেন্ট্রেশন সেম থাকে। বাট যদি এমন হয় যে রাইট সাইডে আমি ধরলাম 25%-এর বেশি আছে, বা লেফট সাইডে 25%-এর বেশি আছে, সো বিষয়টা হচ্ছে যে 25% এর বেশি যদি ডিফারেন্স থাকে দুই চেম্বারের মধ্যে, তাহলে সেটাকে আমরা বলি অ্যাবনর্মাল বা সিগনিফিক্যান্ট। এটা আমাদের মাথায় নেওয়া উচিত। সো আলটিমেটলি যদি এমন হয় যে রাইট সাইডে ক্লোরাইড কনসেন্ট্রেশন বেশি, তাহলে সেটা হেমোডাইলেশনকে ইন্ডিকেট করে এবং বোঝায় যে এটা ফ্রেশ ওয়াটার ড্রাউনিং। আর যদি লেফট সাইডে বেশি থাকে ক্লোরাইড কনসেন্ট্রেশন, তাহলে সেটা হেমো কনসেন্ট্রেশনকে ইন্ডিকেট করে, এবং এটা বোঝায় যে সল্ট ওয়াটার ড্রাউনিং। এবং টিপিক্যাল ড্রাউনিং মানে কি, আগেই বলে আসছি যে এক্ষেত্রে লাঙে ওয়াটার ইনটেক করতেছে, অর্থাৎ ওয়েট ড্রাউনিং যেটা, ওয়েট ড্রাউনিংকে আবার আমরা ফ্রেশ ওয়াটার ড্রাউনিং, সল্ট ওয়াটার ড্রাউনিং এভাবে ভাগ করি। তারপর হচ্ছে অ্যাটিপিক্যাল ড্রাউনিং এর মধ্যে যেমন ড্রাই ড্রাউনিং, হাইড্রোকুশন, যেগুলো অ্যাটিপিক্যাল, যেগুলোতে সাধারণত লাঙে পানি ঢোকে নাই। এতক্ষণ আমরা যা পড়লাম তা একটু আমরা কুইক রিভিশন করবো যে অ্যাকচুয়ালি ড্রাউনিং জিনিসটা কি। ড্রাউনিং একটা অ্যাসফিক্সিয়াল ডেথ, একটা ভায়োলেন্ট ফর্ম অফ অ্যাসফিক্সিয়াল ডেথ, যেটা সাধারণত ফ্লুইড যদি অ্যাসপিরেশন হয়, ফ্লুইড যদি শান্ত এয়ার প্যাসেজে তো ঢোকার কথা না, সো এয়ার প্যাসেজে ঢুকছে, যেটা কমপ্লিট ইমার্শন অর সাবমার্শনের কারণে হইতে পারে। এটা শুধু যে ওয়াটারই হইতে পারে এমন না, আদার কোনো ফ্লুইডও হইতে পারে। কমপ্লিট সাবমার্শন দরকার নাই ড্রাউনিং হইতে হইলে, আমি আগেও বলে আসছি যে শুধু জাস্ট মাথাটাই যদি পানির নিচে থাকে তাহলে সেটাই ওয়েল না। টিপিক্যাল ড্রাউনিং, অ্যাটিপিক্যাল ড্রাউনিং দুই ভাগে আমরা ভাগ করতে পারি, এবং টিপিক্যালের মধ্যে হচ্ছে যেটা ওয়েট ড্রাউনিং আমরা বলি, এবং এটার মধ্যে ফ্রেশ ওয়াটার আর সল্ট ওয়াটার ড্রাউনিং আছে। সল্ট ওয়াটার ড্রাউনিং এর ক্ষেত্রে ওয়াটারগুলো সাধারণত হাইপারটনিক থাকে, আর ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে হাইপোটনিক থাকে।
আর অ্যাটিপিক্যাল ড্রাউনিং এর মধ্যে আছে ড্রাই ড্রাউনিং, ইমার্শন সিনড্রোম বা যেটাকে আমরা আরো বেশ কিছু নামে ডাকি, হাইড্রোকিউশন বা সাবমার্শন ইনহিবিশন। আর সেকেন্ডারি ড্রাউনিংকে আমরা নেয়ার ড্রাউনিং, পোস্ট ইমার্শন সিনড্রোমও বলে থাকি। তো কিভাবে ড্রাউনিং এর মেকানিজমটা হয় এটা আমি আগেই বলে আসছি। এখানে আমি দুইটা সোর্স নিছি, দুইটা সোর্সে দুইভাবে লেখা ছিল। একটাতে এইভাবে লেখা যে কিভাবে ড্রাউনিং এর মেকানিজমটা হয়, যে ফার্স্টে ফল হইলো, তারপরে সিঙ্কিং হইলো, তারপর হচ্ছে কিভাবে কি হয়। আর এখানে আরেকভাবে লেখা, ঠিক আছে। ফার্স্ট স্টেজ অফ সারপ্রাইজ, তারপর হচ্ছে রেসপিরেটরি অ্যারেস্ট, তারপর হচ্ছে ডিপ রেসপিরেশন, রেসপিরেটরি অ্যারেস্ট, টার্মিনাল গ্যাস। সো এইভাবে আমরা হচ্ছে একটু জিনিসটা দেখতে পারি। হচ্ছে ট্রিটমেন্ট অফ ড্রাউনিং। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ফার্স্টে পার্সনটাকে তো অবশ্যই তার ওয়েট ক্লোজ বা তাকে ওইখান থেকে রিমুভ করতে হবে সোর্স থেকে। তারপরে আমাদের মাথাটা একটু লো ডাউন করতে হবে, নিচে করে দিতে হবে, এবং আর্টিফিশিয়াল রেসপিরেশন দেওয়ার ট্রাই করতে হবে মাউথ দিয়ে, মাউথ টু মাউথ রেসপিরেশন। যে তাকে উদ্ধার করলো বা যে ফিজিশিয়ান, সে কী করবে, মাউথ টু মাউথ ওই পার্সনটাকে রেসপিরেশন দেওয়ার ট্রাই করবে, এবং মাউথ টু নোজ ব্রিদিংও করা যাইতে পারে, এবং কার্ডিয়াক মাসেজ করা যাইতে পারে। মাউথ আর নস্ট্রিলস ক্লিন করতে হবে যদি কোনো কিছু থেকে থাকে, কারণ এখানে যদি অবস্ট্রাকশন থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই মানে পার্সনটাকে মানে আরও ডেথের দিকে ঠেলে দিতে পারে যদি বেঁচেও থাকে। এবং সাকশনের মাধ্যমে এয়ারওয়েটা ক্লিন রাখতে হবে। আর জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে বডিকে র্যাপ করতে হবে, কারণ পার্সনটা অনেক বেশি ঠান্ডার মধ্যে ছিল। সো ওয়ার্ম ক্লোথস দিতে হবে, একটু গরম মানে ক্লোথস বা ব্ল্যাঙ্কেট, যেটার মাধ্যমে হাইপোথার্মিয়া প্রিভেনশন করা যায়, অর্থাৎ পার্সনটা যাতে অনেক বেশি ঠান্ডা বা শীতে মরে না যায়। অক্সিজেন ইনহেলেশন করতে হবে, অক্সিজেন অনেক স্বল্পতা আর হাইপক্সি হয়ে গেছে, তো সেক্ষেত্রে অক্সিজেন দিতে হবে। এবং ফ্রেশ ওয়াটার ড্রাউনিংয়ের ক্ষেত্রে যেহেতু এখানে ভেন্টিকুলার ফিব্রিলেশনের চান্স থেকে, আমরা ডিফাইব্রিলেটর দিয়ে কার্ডিয়াক ম্যাসেজ করবো এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সগুলো মেনটেন করার ট্রাই করবো। আর সি ওয়াটার ড্রাউনিংয়ের ক্ষেত্রে হাইপোটনিক সলিউশন দিতে হবে, কারণ পার্সনটা অলরেডি হাইপারটনিক একটা বিষয়ে, মানে যেহেতু ওয়াটারটা হাইপারটনিক ছিল, ব্লাড ভলিউমটা রিস্টোর করতে হবে, যেহেতু এখানে হিমো কনসেন্ট্রেশন হওয়ার চান্স থাকে। আর যদি ব্লাড ট্রান্সফিউশন লাগে, আমরা ব্লাড ট্রান্সফিউশন নিব। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইনফেকশন প্রিভেন্ট করতে আমরা দিতে পারি, এবং সেকেন্ডারি কমপ্লিকেশনস প্রিভেন্ট করতে যা যা ট্রিটমেন্ট ওইগুলো দিব। তো ফ্রেশ ওয়াটার ড্রাউনিং এর ক্ষেত্রে সাধারণত আলটিমেটলি হার্ট এফেক্ট করে, হার্ট ফেলিওর হয়ে মানুষ মারা যায়, এবং এক্ষেত্রে ভেন্টিকুলার ফিব্রিলেশন, তারপর হচ্ছে ওভারলোডিং অফ সার্কুলেটরি ফাংশন, তারপরে হাইপক্সি অফ দ্য হার্ট মাসেল, এই সব কিছু আলটিমেটলি হার্ট ফেলিওরের দিকে নিয়ে যায়। অপরদিকে সল্ট ওয়াটার ড্রাউনিং এর ক্ষেত্রে পার্সনটা অ্যাসফিক্সিয়েশন হয়ে মারা যায়। সেক্ষেত্রে হেমো কনসেন্ট্রেশন যেহেতু হয়, পালমোনারি এডিমা যেহেতু হয়, এবং দেখা যায় কোনো একটা অ্যানিমালও তাকে খাইয়ে ফেলতেছে, মানে শার্ক যেটা তিমি। সো এরকম বেশ কিছু জিনিস কিন্তু এফেক্ট করতে পারে, ঠিক আছে, সল্ট ওয়াটার ড্রাউনিং এর ক্ষেত্রে, যেহেতু সমুদ্রে অনেক ধরনের অ্যানিমাল থাকতে পারে। ফ্রেশ ওয়াটার ড্রাউনিং এর মেকানিজমটা আমি খুব সুন্দর করে আগেই বলছি, সো এখানে নতুন করে আর বলার কিছু নেই। ভেন্টিকুলার ফিব্রিলেশন কথাটা ইম্পর্টেন্ট। সল্ট ওয়াটার ড্রাউনিং এরটা আগেই বলছি, এখানে নতুন করে বলার কিছু নেই। এখানেও হাইপক্সি হয়ে আলটিমেটলি ডেথটা হবে। সাধারণত ফ্রেশ ওয়াটার ড্রাউনিংয়ে পার্সনটা তাড়াতাড়ি মারা যায়, 4 থেকে 5 মিনিটের মধ্যে। অপরদিকে সল্ট ওয়াটার ড্রাউনিংয়ে 8 থেকে 10 মিনিট লাগে কিন্তু মারা যাইতে। কেন হচ্ছে পার্সনটা মানে ফ্রেশ ওয়াটার ড্রাউনিংয়ে তাড়াতাড়ি মারা যায় আর সল্ট ওয়াটার ড্রাউনিংয়ে হচ্ছে দেরি করে মারা যায়, এই জিনিসটা তোমরা কিভাবে জানবা? এটা হচ্ছে তোমরা চ্যাট জিপিটি করবা। চ্যাট জিপিটি কি বললাম? চ্যাট জিপিটি করবা। চ্যাট জিপিটি করে চ্যাট জিপিটি দেখে নিবা যে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা করে যে কেন মানুষ ফ্রেশ ওয়াটার ড্রাউনিংয়ে তাড়াতাড়ি মারা যায় আর সল্ট ওয়াটার ড্রাউনিংয়ে দেরি করে মারা যায়। সো আমি চাই তোমরা হচ্ছে নিজেদের মধ্যে ওই কিউরিয়াসিটিটা জাগাও, যেটার মাধ্যমে তোমরা নিজেরা রিসার্চ করে বের করবা। কারণ সব কিছুর জন্য যে একজন টিচার লাগবে কোশ্চেন করতে, এরকম কিন্তু না। ইউ উইল হ্যাভ টু লার্ন ইয়োর সেলফ। হ্যাঁ, সো এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, এরপরে টিপিক্যাল অ্যাটিপিক্যাল ড্রাউনিং নিয়ে আমরা আগেই কথা বলছি। এবং ড্রাউনিংয়ে অ্যাকচুয়ালি একজন সুইমার, সে হয়তো বা সুইমার তো সাঁতার পারে, তাহলে সে কেন ডুবে? কারণ সে হয়তো বা বিভিন্ন কারণে দুর্বল হয়ে গেছে, বিভিন্ন কারণে সে আসলে ডুবে যাইতে পারে। আর নন সুইমারের ক্ষেত্রে হচ্ছে নন সুইমার তার নোজ মাউথ এগুলোকে আসলে পানির লেভেলের উপরে তো রাখতে পারে না, কারণ সে সাঁতার যদি না জানে। এই পোস্টমর্টেম ফাইন্ডিংসটা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা কি দেখবো? আমরা বিভিন্ন কিছু দেখবো, যে বডি ক্লোজ এগুলো ভিজা থাকবে, অ্যাসফিক্সিয়ার সাইন থাকবে, স্যান্ড মাড এগুলো নেইল বেডে লেগে থাকতে পারে, মাউথে আমরা ফ্রথ পাবো, এবং ফ্রথটা জিনিসটা ইম্পর্টেন্ট। এবং ফ্রথ যদি আমরা ওয়াইপও করে ফেলি তারপরে এরা কিন্তু থাকবে, অ্যাপেয়ার করবে আবার। আর অ্যাপেয়ার যদি নাও করে, আমরা বুকে একটু চাপ দিলে আবার অ্যাপেয়ার করবে। তা বাদে হচ্ছে আমরা দেখবো যে হচ্ছে পোস্টমর্টেম হাইপোস্টেসিসের বিষয়টা থাকবে। এবং এখানে পোস্টমর্টেম হাইপোস্টেসিসের ক্ষেত্রে মনে রাখবো যে হেড, নেক, ফ্রন্ট, তারপর আপার চেস্ট, এই জিনিসগুলো হচ্ছে দেখা যায় যে ফ্রন্টের সাইডটা স্পেশালি বেশি হাইপোস্টেসিস হয় এবং পিঙ্ক কালার হয়ে যায়। কিউটি সেন্সিনা মানে কি আমরা জানি যে হচ্ছে আমরা জানি যে এখানে হচ্ছে ইলেকট্রোপাইলি মাসেলের কারণে মানে লোমগুলা দাঁড়াই যায়। তারপরে ওয়াশার ওম্যানস হ্যান্ড, এটা আমরা জানি, এটা হচ্ছে নন স্পেসিফিক একটা সাইন। এখানে হচ্ছে ম্যাসারেশন অফ দ্য স্কিন ওইখানে হয়, স্কিনের লেয়ারগুলোর মধ্যে পানি ঢুকে যায়, এবং এটা সম্পর্কে আমরা বলে আসছি। রাইগর মোটিস কিন্তু আর্লি অ্যাপেয়ার করতে পারে, ক্যাডাভারাস স্পাজম পাওয়া যাবে, এবং পার্সনটা চায় যে সয়েল, ওয়েটস, অ্যাকোয়াটিক ভেজিটেবল যা পায় সেগুলো গ্রাস্প করে রাখতে চায়। এবং দেখা যায় যে স্ক্রোটাম পেনিস সেগুলো মানে রিট্রাকশন হয়ে যেতে পারে, এবং মিডল এয়ারে কিছু ফ্যান্ডিংস পাওয়া যেতে পারে। পোস্টমর্টেম ইঞ্জুরির মধ্যে দেখা যেতে পারে যে ওয়াটারে যদি কোনো
অ্যানিমাল থাকে, সেই অ্যানিমালগুলো আঘাত করে হচ্ছে বিভিন্ন ধরনের ফাইন্ডিংস ক্রিয়েট করতে পারে। আর ইন্টারনালি যেটা ইম্পর্টেন্ট, লাং, হ্যাঁ, লাংয়ের জিনিসটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা এয়ারওয়ের বিভিন্ন জায়গায় হচ্ছে ফ্রদ, ডেব্রিস, স্যান্ড, সয়েল এই জিনিসগুলো পাইতে পারি, বালি, মাটি, কাদা। আর লাংটা ভলিউমিনাস হবে, বাল্কি হবে, অনেক ফোলা হবে, এবং লাংটা হচ্ছে বেলুন লাইক অ্যাপিয়ারেন্স হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং পেল্ট অফ হেমোরেস নামে একটা হেমোরেস লোয়ার লোব অফ দ্য লাংয়ে আমরা পাইতে পারি। আচ্ছা, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি ইন্টেস্টাইন, স্টোমাক, এই সকল জায়গায় যদি আমরা পাই তাহলে সেটা কিন্তু হচ্ছে ড্রাউনিং এর কারণে মানুষটা মারা গেছে, অর্থাৎ অ্যান্টিমর্টেম ড্রাউনিংকে ইন্ডিকেট করতে পারে। শিওরেস্ট অর রিলায়েবল সাইন অফ ড্রাউনিং, একটা ক্যাডাভারিক্স পর্যন্ত গেল। তার পাশাপাশি যে ফ্রডটা কেমন হবে, কোপিয়াস, ফাইন, হোয়াইট, লেদারি, ফোমি, এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট এবং এটা পারসিস্টেন্ট হয়, পার্সনটা গ্রাস্প করে থাকে কিছু জিনিস। এই আমরা লাং যদি দেখি ভলিউমিনাস হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হচ্ছে যে নেইল বেডও কিন্তু মার্ক থাকতে পারে, ডায়াটোমস পাইতে পারি আমরা। তো যদি একজন পার্সন ড্রাউনিং এ মারা যায় তাহলে আমরা কিভাবে পোস্টমর্টেম অপিনিয়নটা দিব, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। তো কনসিডারিং অটোপসি, বোথ এক্সটার্নাল এন্ড ইন্টারনাল এক্সামিনেশন ফাইন্ডিংস, আই এম অফ দ্য অপিনিয়ন দ্যাট দ্য কজ অফ ডেথ ওয়াজ ডিউ টু ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া রিজাল্টিং ফ্রম ড্রাউনিং, ঠিক আছে, উইচ ওয়াজ অ্যান্টিমর্টেম ইন নেচার। সো এইভাবে আমরা অ্যান্টিমর্টেম কথাটা, ড্রাউনিং কথাটা, তারপর হচ্ছে ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া এই কথাটা, সো এই যে মোড, ম্যানার, কজ, এই জিনিসগুলো আমরা মেনশন করতে হবে। কিন্তু ওয়াশার ওম্যান স্যান্ড বলতে কি বোঝায়? সামার সিজন সাধারণত এটা 24 ঘন্টার মধ্যে এবং উইন্টার সিজন আগেই বলছে যে গরম পানিতে বা গরম দিনে এরা হচ্ছে খুব দ্রুত হয়, আর শীতকালে বেশি টাইম লাগে, হ্যাঁ। এবং ম্যাসারেশন অফ দ্য স্কিন, এই জিনিসটা বলে আসছি। আর ইমফাইসিম অ্যাকোয়াসাম কি, সেটাও বলে আসা হয়েছে। হোমিসাইডাল ড্রাউনিং এর কিছু ফাইন্ডিংস থাকবে। এক্ষেত্রে দেখা যাবে যে পার্সনটাকে হয়তো বা গলা টিপে মারা হয়েছে, অন্য কোনোভাবে মারা হয়েছে, তারপরে পানিতে ফেলে যাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে সেই সাইনগুলো থাকবে, ব্রুইসেস থাকতে পারে, স্ট্রাগলের সাইন থাকবে, যে ডিফেন্স উন্ড থাকবে, বিভিন্ন বডি প্যাকড করা থাকতে পারে কোনো একটা ব্যাগের মধ্যে। তার বাদে হচ্ছে পার্সনটার বডিতে বিভিন্ন হ্যাভি ওয়েট অ্যাটাচ থাকতে পারে পার্সনটাকে ডুবাই দেওয়ার জন্য, সেরকম। আচ্ছা, আর অ্যান্টিমর্টেম ড্রাউনিং আর পোস্টমর্টেম ড্রাউনিং এর ডিফারেন্সটা কি, এটা একটু পড়ে নিতে হবে, এটা নিজেরাই বোঝা যাবে পড়লে, হ্যাঁ। আমি আর এক্সপ্লেন করবো না, এটা হচ্ছে গাইড থেকে নেওয়া হয়েছে। গাইডটা হচ্ছে কনসেপ্ট ফরেন্সিক মেডিসিন, হ্যাঁ। আচ্ছা, সোর্সটা বলে দিলাম, এটাও কনসেপ্ট ফরেন্সিক মেডিসিন। তো এখানে এখানে কি, এটা হচ্ছে পালমোনারি ইডিমা এবং হচ্ছে ড্রাউনিং, এই অবস্থায় দুইটা লাঙের ডিফারেন্স কি হবে, হ্যাঁ, এরকম একটা বিষয়। তো এখানে সোর্স অফ ফ্লুইড, ড্রাউনিং এর ক্ষেত্রে ফর শিওর বাহির থেকেই তো ফ্লুইড আসছে, পার্সনটা ডুবে গেছে, ওখান থেকে ফ্লুইড ঢুকছে। আর পালমোনারি ইডিমার ক্ষেত্রে মানে ভিতর থেকেই ফ্লুইড লাঙের মধ্যে বা অ্যালভিওলের মধ্যে ঢুকছে, এবং এটা সব লোককে এফেক্ট করে, এটা শুধুমাত্র একটা লোককে সাধারণত এফেক্ট করে। আর এটা হচ্ছে মাইক্রো অর্গানিজম কোনো প্রেজেন্ট থাকবে না, বাট এখানে প্রেজেন্ট থাকতে পারে। আর এখানে স্যান্ড, মাড, এই জিনিসগুলো প্রেজেন্ট থাকবে, এখানে থাকবে না। সেভাবে এটা ইনফেকশিয়াস, এটা ইনফেকশিয়াস না, সেরকম বিভিন্ন হচ্ছে আমরা বিষয়গুলো দেখবো। এবং ডায়াটোম এখানে প্রেজেন্ট থাকবে, এখানে ফ্রথ প্রেজেন্ট থাকবে। আচ্ছা, মেডিকো লিগাল এসপেক্টটা হচ্ছে যে আমাদের জানতে হবে যে মোস্ট অফ দ্য কেসেসে আমাদের ড্রাউনিং হচ্ছে অ্যাক্সিডেন্টাল, তবে কিছু কিছু ক্ষেত্রে সুইসাইডাল, হোমিসাইডাল এগুলো হইতে পারে। এবং দেখা যায় যে ইন সাম কেসেসে ডেথ ইন ওয়াটার কিছু ন্যাচারাল কজও হইতে পারে। একজন পার্সন হার্ট অ্যাটাক করছে, সেরিব্রাল হেমোরেজ হয়েছে গোসল করার সময় অথবা সুইমিং এর সময়, তো সেই পার্সনটাও কিন্তু কি করতে পারে, পানিতে পড়ে যায় মারা যেতে পারে। মানে পানিতে পড়ে গেছে কিন্তু তার মরার কারণ ছিল অন্য কিছু, কিন্তু সে পানিতে পড়ে গেছে, আমি তার বডি তো পানিতেই পাবো, ঠিক আছে। এটা ড্রাউনিং এর ফলে কিভাবে মারা যেতে পারে, অ্যাসফিক্সিয়ার কারণে মারা যেতে পারে, লেঞ্জাসপাজম যদি ড্রাই ড্রাউনিং হয়, ভ্যাগাল ইনহিবিশন যদি হাইড্রোকিউশন হয়, মানে বেশি ঠান্ডা পানিতে পড়ে, ভেন্টিকুলার ফিব্রিলেশন যদি ফ্রেশ ওয়াটার ড্রাউনিং হয়। আর তারপর হচ্ছে এক্সশন, যদি হচ্ছে মানে দেখা গেছে সে সাঁতার পারে, সবই পারে, কিন্তু সে মানে কোনো দুর্বল হয়ে গেছে অন্য কোনো কারণে বা ইনজুরির কারণে, সেরকম বিভিন্ন কারণ হতে পারে। অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং এর বিষয়ে এখানে আছে, বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। কোন কোন কন্ডিশন অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং হতে পারে সেগুলো এখানে লেখা আছে, যে অ্যাকচুয়ালি বিভিন্ন অ্যাক্সিডেন্ট হতে পারে। যেমন যারা নন সুইমার তাদের ক্ষেত্রে হচ্ছে ডিপ ওয়াটারে কোনো অ্যাক্সিডেন্টাল ফল, কোনো একটা কিছু থেকে অ্যাক্সিডেন্ট হয়ে পার্সনটা হয়ে গেছে। আর কেউ একজন হচ্ছে অনেকক্ষণ ধরে সাঁতরাইতেছে, সাঁতার পারে কিন্তু অনেকক্ষণ ধরে সাঁতরাইতেছে, দুর্বল হয়ে গেছে, সো বা অনেক বেশি জোরে স্রোত আসছে, সো পার্সনটা ওই টাইমে দেখা গেছে যে ডুবে গেছে। একটা বাস, ট্রেন এগুলো পড়ে গেছে পানির মধ্যে। একজন ইপিলিপটিক পার্সন, যারা খিচুনি আছে এবং ইনটক্সিকেটেড, ওই পার্সন পানির পাশ দিয়ে হাঁটতে গিয়ে পানির মধ্যে পড়ে গেছে। তারপরে ন্যাচারাল ক্যালামিটিসের কারণে ফ্লাড, সাইক্লোন, এই সকল কন্ডিশনগুলোতে। সো এইভাবে এগুলো একটু পড়ে নিবা যে কোন কোন কন্ডিশনে এখানে সল্ট হবে, সল্ট ওয়াটার, ফ্রেশ ওয়াটার আর সল্ট ওয়াটার ড্রাউনিংয়ের ডিফারেন্সগুলো আমরা একটু দেখবো। তবে এখানে একটা জিনিস আমরা মাথায় রাখবো, যে এখানে সল্ট ওয়াটার ড্রাউনিংকে মানে এখানে লাংটা সফট এবং জেলি লাইক হয়, ঠিক আছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে সফট আর জেলি লাইক লাং হয়, বাট এখানে ইমফাইসিমাটাস লাং পাওয়া যায়, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা ইম্পর্টেন্ট। এবং বাকি ডিফারেন্সগুলো আমরা মেকানিজম থেকেই বলতে পারি, ঠিক আছে। এখানে ক্রিপিটেশন শোনা যায় সাধারণত, আর এখানে ফ্রদিংটা খুব বেশি হয়, ড্রাউনিংয়েই পাওয়া যায় না। তবে ড্রাউনিংয়ের ফ্রথের কিছু স্পেশালিটি আছে, কিছু স্পেশাল ফিচার আছে, ওই যে ফাইন,
তারপর হচ্ছে ফোমি, তারপর পারসিস্টেন্ট, এই যে ফিচারগুলো বলে আসছি, মিউকয়েড। সো কিছু স্পেশালিটি আছে, বাট তার বাদে অন্য বিভিন্ন জায়গায় যেমন স্ট্রাঙ্গুলেশন যদি হয়, হ্যাঁ, বা হচ্ছে ওপিসি পয়জনিং, ওপিয়াম পয়জনিং, এপিলেপসি, ইলেকট্রিক শক, অ্যাকুট পালমোনারি ইডিমা, পার্টিফেকশন, এই সকল জায়গায় ফ্রদিং পাওয়া যেতে পারে। মুখ দিয়ে ফেনা বা নাক দিয়ে ফেনা বেরোতে পারে। সো এই কোশ্চেনটা স্যাররা পরীক্ষায় ধরে যে কি কি ক্ষেত্রে ফ্রদ বেরোতে পারে, এবং ড্রাউনিং এর ফ্রদের ওই সকল ফ্রদের সাথে ডিফারেন্স কি। ড্রাউনিং এর ফ্রদ হচ্ছে ফাইন, লেদারি, এবং বাবলস ইউজুয়ালি মানে কলাপস করে না, যেহেতু এটা ফাইন থাকে, ফ্রদি থাকে, এবং যখন আমি একটা নাইফ দিয়ে দেখা গেল ওই ফ্রডটাকে টাচ করছি, তখন বাবেলগুলো কলাপস করে না, কলাপস করে যায় না, কিন্তু এরা ইজিলি কলাপস করে যায়। কার ক্ষেত্রে? পয়জনিং এর ক্ষেত্রে। মানে বাবলসগুলো কলাপস করে, মানে বাবলসগুলো মানে ডিস্ট্রয় হয়ে গেছে, ব্যাপারটা এরকম আর কি। তারপরে অর্ডার এখানে অ্যাবসেন্ট থাকে, বাট এখানে অর্ডার প্রেজেন্ট থাকে। তো এই ডিফারেন্সগুলো আমরা দেখবো, যেখানে কোর্স থাকে, সফট থাকে, এখানে লেদারি থাকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এবং পালমোনারি ইডিমা কিন্তু সল্ট ওয়াটার ড্রাউনিং খুবই কমন, আর সল্ট ওয়াটার ড্রাউনিং এর ক্ষেত্রে ফ্রদ বেশি বের হয়। ড্রাই ড্রাউনিং কি জিনিস সেটা বলছি, এখানে ল্যারিঞ্জাল স্পাজম হয় মেইনলি, এটার ফলে পার্সনটা মারা যায়। এখানে কোনো মানে অ্যান্টিমর্টেম ড্রাউনিং এর নর্মাল যে টিপিক্যাল সাইনগুলো সেগুলো ওইভাবে আমরা পাবো না। যে সকল পার্সনরা এপিলেপসি আছে, ড্রাঙ্কেন, হেড ইনজুরি আছে, বা যারা চিলড্রেন, এই সকল পার্সনরা দেখা যায় যে যখন পানির মধ্যে পড়ে তাদের ড্রাই ড্রাউনিং হওয়ার চান্স বেশি থাকে। হ্যাঁ, ড্রাউনিং এর যে টিপিক্যাল অ্যান্টিমর্টেম সাইন সেগুলো অ্যাবসেন্ট থাকবে হচ্ছে ভ্যাগাল ইনহিবিশনের যে ড্রাউনিংটা বা হাইড্রোকিউশন, তারপরে ড্রাই ড্রাউনিং, তারপরে এপিলেপসিতে, পার্টিফেকশনে, ইনটক্সিকেশনে, তারপর হচ্ছে ইনজুরি ডিউরিং ড্রাউনিং, এই সকল কন্ডিশন হচ্ছে টিপিক্যাল ফাইন্ডিংসগুলো অ্যাবসেন্ট থাকবে। আর স্টোমাকের মধ্যে ওয়াটার পাওয়া যাবে না কোন কোন ক্ষেত্রে? আনকনসিয়াস পার্সন যে ওয়াটারে ফল করছে, অথবা পার্টিফেকশনের অ্যাডভান্স স্টেজে, অথবা ভ্যাগাল ইনহিবিশন যদি হয়, সিনকপ যদি হয়, শক যদি হয়, এই সকল ক্ষেত্রে আমি স্টোমাকে পানি পাবো না। জিনিস যে একজন পার্সন হচ্ছে মানে ড্রাউনিং থেকে রিকভারি করার কিছুদিন পরে দেখা যেতে পারে যে আরো বিভিন্ন প্রবলেম পার্সনটার হয়েছে, এটাকে নেয়ার ড্রাউনিং, পোস্ট ইমারশন সিনড্রোমও বলা হয়। এবং ডেথ কিন্তু পরবর্তীতে দেখা যেতে পারে সেকেন্ডারি ড্রাউনিং এর কারণে ডেথ হতে পারে, বিভিন্ন কমপ্লিকেশনের কারণে, সেরিব্রাল অ্যানাক্সিয়া হয়ে, ব্রেন ড্যামেজ হয়ে, পালমোনারি বিভিন্ন প্রবলেম হয়ে। এবং সেকেন্ডারি ড্রাউনিং এর ক্ষেত্রে পার্সনটা হাইপোথার্মিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া, পালমোনারি ইডিমা, মেটাবলিক অ্যাসিডোসিস, কর্টিক্যাল নেক্রোসিস, সেরিব্রাল অ্যানোক্সিয়া, ইনফেকশন, এই সকল কারণে মারা যায়। আর হাইড্রোকিউশন মানে আগেই বলে আসছি যে অনেক ঠান্ডা পানিতে পড়ছে, এবং ঠান্ডা পানিতে পড়ে ভ্যাগাল ইনহিবিশনের কারণে হচ্ছে পার্সনটা মারা গেছে, ব্র্যাডিকার্ডিয়া হয় অনেক বেশি। সো এই জিনিসগুলো আমরা একটু দেখে নিব। আমি মেইন কথাটা বলছি। শ্যালো ওয়াটার ড্রাউনিং নামে একটা টার্ম আছে। এটা মানে হচ্ছে যে হোল বডি হচ্ছে সাবমার্জ হয় না, এখানে হচ্ছে শুধুমাত্র ফেস হয়তো বা সাবমার্শন হয়েছে। যারা অ্যালকোহলিক্স থাকে, যারা অনেক বেশি নেশা হয়েছে, এপিলেপটিক যারা, ইনফ্যান্ট যারা, চিলড্রেন যারা, তাদের ক্ষেত্রে শুধুমাত্র ফেসটা হয়তো বা পানির মধ্যে ডুবে গেছে, এবং এর ফলে শ্যালো ওয়াটার ড্রাউনিং বলি। শ্যালো মানে কম, মানে অত ডিপ না, অল্প পানি। সো এই জিনিসটি ইম্পর্টেন্ট। এটা ড্রেনের মধ্যে হইতে পারে, শ্যালো ওয়াটার বা শ্যালো পিটের মধ্যে হইতে পারে, এবং এক্ষেত্রে দেখা যায় যে ডেব্রিজ বা ডার্ট পাওয়া যায় রেসপিরেটরি ট্রাক্টের মধ্যে, এবং এটা অ্যাক্সিডেন্টাল হইতে পারে বা হোমিসাইডালও হইতে পারে, যে কারো মাথার মুখটা আমি চেপে রাখছি পানির মধ্যে। ডায়াটম টেস্টটা আমি খুব বলে আসছি আগেই সুন্দর করে, আমি এখন এক্সপ্লেইন করব না আসলে ডায়াটমের বিষয়টা, এটা একটু পড়ে নিতে হবে, এটা একটু পড়ে নিতে হবে ডায়াটমের বিষয়টা। আর আমি হচ্ছে গিয়ে স্ক্রিনশট দিয়ে পড়ে নাও। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি অলরেডি অনেকক্ষণ ডিসকাস করছি, লেকচারটা অনেক প্রলং হয়ে যাবে যদি আমি এটা ডিসকাস করতে যাই। তো এখানে অলিগো হ্যালোফিলিক, মেসো হ্যালোফিলিক, পলি হ্যালোফিলিক, এরকম বিভিন্ন ধরনের ডায়াটম আছে যেগুলো ফ্রেশ ওয়াটার, সি ওয়াটারে পাওয়া যায়, এবং ন্যাচারাল ওয়াটার সোর্স এগুলো পাওয়া যায়, এবং সাধারণত পন্ড ওয়াটার বা স্ট্যাগনেন্ট ওয়াটারে বেশি পাওয়া যায়। আর বাকিগুলোতে কম পরিমাণে পাওয়া যায়। 25,000-এর মতো স্পিসিস আছে। সো এই জিনিসটা, এবং এদের হার্ড রিজিড সেল ওয়াল থাকে, এরা হিট, অ্যাসিড এগুলোকে রেসিস্ট করতে পারে। এবং অ্যান্টিমর্টেম ড্রাউনিং এর এরা ডায়াগনস্টিক সাইন, এরা বিভিন্ন জায়গায় ব্রেইন, বোন ম্যারো, স্কেলেটাল মাসল, লিভারে পাওয়া যায়। এবং এদের বিষয়টা গেল। এরপরে আসা যাক যে ডায়াটম টেস্টের পরে এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, আমি এভাবে একটু রাখলাম, স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নিয়ে পড়বা। আচ্ছা, এখানে একটা স্ক্রিনশট দাও। আচ্ছা, এবং আরেকটা জিনিস দেখো, ডায়াটম টেস্ট কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড, এবং এটা কিভাবে করে এখানে লেখা আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ফ্রেশ ওয়াটার ড্রাউনিং এ আরবিসি কাউন্ট হচ্ছে ডিক্রিজ করে, বাট সল্ট ওয়াটার ড্রাউনিং এ আরবিসি কাউন্টে ইনক্রিজ করে, এই জিনিসটা একটু জানো। এবং হিমোগ্লোবিনও বেশি থাকে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে গেটলার টেস্ট, যেটা গেটলার টেস্ট, এটাতে ক্লোরাইডের যে বিষয়টা থাকে, ক্লোরাইডের বিষয়টা এখানে বলা হয়েছে, সেটা স্ক্রিনশট দাও, এটা স্ক্রিনশট দাও। এবার এটা স্ক্রিনশট দাও। আচ্ছা, এটা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে নিয়ে হচ্ছে এই 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 গেটলার টেস্টটা, বা এই আমি হচ্ছে
তোমাদের ডায়াটোমসিসটা এখানে ইনক্লুড করছি। সো এগুলো তোমরা একটু পড়ে নিবে, স্ক্রিনশট দিয়ে তোমরা সব বুঝবা। যদি না বুঝো তাহলে কমেন্ট তো আসি, কমেন্ট সেকশনে কমেন্ট করবা। আর যারা আমার কোর্সের স্টুডেন্ট, মানে আমার কোর্সের স্টুডেন্ট যারা, তোমরা তো ফর শিওর আমাকে হচ্ছে তোমরা জিজ্ঞেসই করতে পারতেছো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে। এই আর কি। আমার কিন্তু কমপ্লিট ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি কোর্স আছে।